আমার মা কাঁদছে, এইদিকে আমি শান্তিতে জানালার পাশে বসে কানে ইয়ারফোন গুঁজে গান শুনছি। প্রতিবেশীরা এসে দরজা ধাক্কাচ্ছে, বাধ্য হয়েই উঠতে হলো। দরজা ভেঙে ফেলবে এমন অবস্থা। দরজা খুলতেই হুড়হুড় করে ঢুকে পড়ল ওরা। বাবা ওদের ঢুকতে দেখেই ঘর থেকে বের হয়ে গেল। মা এখনও কাঁদছে। আমি আবার আমার রুমে যে দরজা লক করে জানালার পাশে বসলাম। হয়তো ভাবছেন আমি আমার মাকে অপছন্দ করি, অথবা আমি তাদের মেয়ে নই। এমনটা না, আমি তাদেরই মেয়ে। আর আমার মা কাঁদলে আমার খারাপ লাগে, খুব খারাপ লাগে। কিন্তু আমি এইসব নিয়ে এখন আর ভাবি না। 2 মাস হলো 19-এ পা দিয়েছি। শেষ কবে আমার জন্মদিনে বাবা মা আমার সাথে কথা বলার টাইম পেয়েছিল তা আমার মনে নেই। আমার জন্মের পর 2 বছর পর্যন্ত মনে হয় আমি বাবা মায়ের আদর পেয়েছি। অনেকটা নিজেই নিজেকে বড় করেছি। কি ভাবছেন আমার বাবা মা চাকুরিজীবী? মোটেও না। বাবা বেকার আর মা গৃহিণী। তবুও সংসার খুব ভালোই চলে আমাদের। কিভাবে চলে তা কখনো জানতে পারিনি। জানতে চাইতাম এককালে, যখন দেখতাম রেসপন্স পায় না কোনো, তখন থেকে আর জানতে চাইনি। আমার জন্মের পর নাকি দাদা দাদি বাবাকে ত্যায্য করেছে, তাই আর কি বাবার সাথে আমি তেমন ঘনিষ্ঠ নই। তবে দায়িত্ব পালনে সে কখনো দ্বিমত করেনি। কিন্তু বাবা কখনো আমার সাথে খেতে বসেনি। একদিন বসেছিলাম খেতে, বাবা আমার মুখের দিকে তাকিয়ে অপয়া বলে প্লেটের ভাত রেখেই উঠে গিয়েছিল। মা আমার গালে একটা চড় মেরে বলেছিল, মানুষটাকে শান্তিতে খেতেও দিলি না, নচ্ছার। তোর আজকে ভাত নেই। সত্যি সেই দিন আমার কপালে ভাত জোটেনি। তবে এর জন্য আমি নিজেকেই দায়ী করি। কি দরকার ছিল বাবার সাথে খেতে বসার? বাবার ছেলের খুব শখ ছিল, আর দাদা দাদিরও। এইদিকে মার আর কনসিভ করার চান্স নাই। দাদা দাদি বলেছিল বাবার দ্বিতীয় বিয়ের কথা, কিন্তু বাবা রাজি হয়নি মাকে ছাড়তে। প্রেমের বিয়ের ওদের, তাই ওই হয়তো মায়ের মুখের দিকে তাকিয়ে আর রাজি হয়নি, আর এই জন্যই ত্যায্য হতে হয়েছে। যখন আমার 6 কি 7 বছর বয়স, তখন থেকেই দেখেছি মা বাবার ঝগড়া। তারা ঝগড়া করতে করতে টাইমই পেত না আমার দিকে তাকানোর। মাও আমার তেমন একটা খেয়াল রাখতে না। শত হলেও তার ভালোবাসার মানুষ আমার ওপর বেজার হয়ে আছে। আমার মনে আছে সেই দিন স্কুলে ভর্তি হতে গিয়েছিলাম। শুধুমাত্র সেই দিনই মা আমার সাথে গিয়েছিল স্কুলে। বাবা কখনো যায়নি আমাকে নিয়ে কোথাও। বাবাকে প্রায়ই দেখতাম ঢাকায় গেলে অনেক অনেক খেলনা নিয়ে আসতো, তবে তা তার বোনের ছেলের জন্য। আমাকে বাবা একটা পুতুলও কোনো দিন কিনে দেয়নি। আমাদের পাশের বাড়িতে একটা ছেলে ছিল, পিয়াস। ওর আমি একই ক্লাসে পড়তাম, একই স্কুলে। ওর সাথেই স্কুলে যেতাম আমি। যখন 12 বছর আমার, তখন জানতে পারলাম যে বাবা দ্বিতীয় বিয়ে করতে চাইছে। কেননা তার প্রেমিকার পেটে তার বাচ্চা, এই বিষয় নিয়েই ঝগড়া চলতে তখন। মা বাবাকে বিয়ে করতে দিয়ে সতীনের সংসারও করবে না, আবার তালাকও দেবে না। এই বিষয় নিয়েই একদিন বাবা মায়ের গায়ে হাত তুলে বসলো। তখন আমি সবে স্কুল থেকে ফিরছি, দরজা খোলাই ছিল। বাবা আমাকে দেখে মায়ের দিকে ফিরে বলছিল,
দুটো অলক্ষী পুষছি বাড়িতে। উঠেই গলায় ঠেসে ধরেছিল, বলছিল, অলক্ষীর জাত, তোর জন্যই যত সমস্যা আমার সংসারে। জন্মের পর থেকে জ্বালিয়ে মেরেছে, তুই মরিস না কেন? সেই দিন সারা রাত বাড়ির বাইরে থাকতে হয়েছিল, খাবারও দেয়নি মা। এরপর যখন 14 ঘরে পা রাখলাম, বুঝতে শিখলাম আমিও অভিশাপ, আমিও অলক্ষী, আমার আসলেই কেউ নেই। একাকিত্বে ভুগতে শুরু করলাম। বয়সটা আবেগের ছিল, কেউ একটু ভালোবাসা দেখালেই তাকে বিশ্বাস করে ফেলতাম। একটা বড় ভুল এইভাবে করে ফেললাম, জড়িয়ে পড়লাম পিয়াসের সাথে ভালোবাসা নামক এক নোংরা খেলায়। আমার চেয়ে 1 বছরের বড় ছিল পিয়াস। প্রথম সেও খুব ভালোবাসতো আমাকে, তবে তা ভালোবাসা দেখাতো নাকি আবেগ তা বুঝে উঠতে পারিনি কখনো। তবে আমি তা ভালোবাসা হিসাবেই গ্রহণ করি, কারণ আমার সেই একাকিত্বের সময় এই আবেগের অথবা ভালোবাসাগুলোই আমাকে আগলে রেখেছিল। ভুলে থাকতে পারতাম আমি অপয়া, ভালোবাসতে শিখেছিলাম নিজেকে, নিজের যত্ন নিতে শিখেছিলাম। হঠাৎই একদিন পিয়াস এসে বলল ও নাকি চলে যাবে রংপুরে ওর বাবা মায়ের সাথে। কাঁদছিলাম সেই দিন খুব ওকে জড়িয়ে ধরে। সেই দিন চলে যাবে, সেই দিন সকালে দেখা করতে বলেছিলাম ঘরের পাশে। আমি একটা 17 পেজের চিঠি লিখে নিয়ে গিয়েছিলাম ওকে দিব বলে। অনেক ভালোবাসা, আবেগ, কান্না দিয়ে লিখেছিলাম চিঠিটা। আমার অনুভূতিতে ঠাসা ছিল লেখাগুলো। আমি জানতাম পিয়াস চলে যাওয়ার আমি আবারও একাকিত্বে ভুগব, তবে পিয়াস যে আমার জন্য মৃত্যুর ব্যবস্থা করে রেখে যাবে বুঝতে পারিনি। সকাল সকাল উঠে আমার সবচেয়ে সুন্দর জামাটা পরে চুলগুলো খুলে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। মা বাবা দেখছিল আমি যাচ্ছি, তবুও তারা কোনো প্রশ্ন করেনি। আসলে সময় পাইনি। ঝগড়া করতে করতে আমারও বেশ সুবিধাই হলো। ঘরের আইলে ধরে যেতে যেতে দেখলাম পিয়াস দাঁড়িয়ে আছে একটা মাচা ঘরের সামনে। ওর কাছে যেয়ে যত্নের ওর চিঠিটা হাতে ধরিয়ে দিলাম। পিয়াস চিঠিটা মুঠোতে দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকলো। হয়ে গেলাম ধর্ষিতা। নিজের আবেগের কাছে, নিজের ভালোবাসার কাছে, পুরো দুনিয়ার কাছে। জ্ঞান ফেরার পর দেখলাম আমি হাসপাতালে, মা পাশে বসে আছে। সেই দিন প্রথম মাকে আমার জন্য কাঁদতে দেখে খুশি হয়েছিলাম। নিজেকে বলছিলাম হাজার হলেও মায়ের মন তো। আমার শরীরে রক্ত দেয়া হলো 2 ব্যাগ। মায়ের হাতে ধরে কেঁদে বলছিলাম সেই দিন, বাবা এলো না, তাই না? আমি আসলেই অলক্ষী, তোমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছি। এখানে থেকো না, আমার কথা চিন্তা করো না। বেশি কিছু হলে কি হবে, মরেই তো যাব। চলে যাও মা, এখানে থেকো না। মা কথা শোনেনি, নিয়ে এসেছিল বাড়িতে। বাড়ি আসার পর 2 বার আত্মহত্যার চেষ্টা করি, 3য় বার আর ভাবিনি, কারণ মায়ের এখন আমিই আছি। বাবা যখন মায়ের সাথে ঝগড়া করে তখন আমি সামনে গেলে মাকে মারা শুরু করে। আমাকে একবার মেরেছিল, তবে যখন জানতে পারলো আমার রক্তে বি ভাইরাস আছে তখন আর মারেনি। কিছুদিন পর ক্যান্সারে পরিণত হলো। এখন আর আমি কোনো কিছু নিয়েই তেমন একটা ভাবিনি, তবে আফসোস করি খুব। বেপরোয়া হয়ে গিয়েছিলাম, কোনো কিছুরই তোয়াক্কা করি না। আমার কোমর পর্যন্ত ঘন চুলগুলো ঝরে পড়ে যাচ্ছে। 10টা কি একটা কেমো দেওয়াও টাকা নয়, তা নিয়েও আর ভাবি না। ভেবেও বা কী হবে, সময় তো প্রায় শেষ।
বাবা নাকি আজ থেকে দ্বিতীয় বইয়ের কাছেই থাকবে, আমাদের সাথে আর থাকবে না। মা থামাতে চেষ্টা করছে, পারেনি। এই নিয়ে আমার মাথা ব্যথা নেই। এমনিতেই বাবা আমাদের সাথে থাকতো না তেমন একটা। তবে মায়ের জন্য খারাপ লাগছে। রাতে মা আমার মাথাটা কোলে নিয়ে মাথার ওপর হাত বুলিয়ে দিতে দিতে বলে, গল্প শুনবি? কি গল্প মা? একটা সাধারণ মেয়ে আর অসাধারণ ছেলের জীবনের পথ চলার গল্প। মায়ের কথা শুনে বুঝলাম প্রেমের গল্প বলতে চাচ্ছে। প্রেমের গল্পতে আমার অ্যালার্জি আছে মা, জানো। তবুও কেন বলতে চাচ্ছ বুঝতে পারছি না। যাক শুনি। হাতে তো মাত্র আর কয়টা দিনই আছে। চোখটা বুঝে বললাম, বলো মা, আমি শুনছি। মেয়েটার নাম কুহু আর ছেলেটার নাম শ্রাবণ। কুহু নামটা আমার কাছে পরিচিত লেগেছে, আগে শুনেছি বোধহয়। যাই হোক, শুনতে থাকি। কি বলছো মা? কুহুর বয়স তখন সবে 14 বছর। প্রচণ্ড দুরন্তপনা আর ফাজলামি দিয়ে ঠাসা ছিল ওর মাথা। তখন স্কুল হতো সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত। স্কুলের এক বিখ্যাত অথবা কুখ্যাত পণ্ডিতই বলা চলে সুজিত সরকারকে। স্যার হিন্দু ছিলেন, প্রচণ্ড রাগী। তার ক্লাসে কেউ একটুও টু শব্দটিও করার সাহস পেত না। কেউ পড়া না পারলেই সপাস জোড়া বেতের বাড়িতে তার রাতে জ্বর আসা নিশ্চিন্ত। কুহু একটু খারাপ ছিল লেখাপড়ায়। কোনো টিচারের পড়া না করলেও কুহু ঠিকই সুজিত স্যারের পড়া করেই আসতো। একদিন জ্বর হওয়ার জন্য পড়া করতে না পারায় খুব মার খেয়ে বাসায় ফিরেছিল। হাত কেটে লম্বা লম্বা দাগ পড়ে গেছে। কুহুর বাবা তো মেয়ের এই অবস্থা দেখে তৎক্ষণাৎ সুজিত স্যারের বাড়িতে কুহুকে নিয়ে উপস্থিত। আপনি মাস্টার মানুষ, পড়া না পারলে মারবেন ঠিকই, কিন্তু এমন কোডা মারে? দাহেন মায়াডার হাতে কাটা দাগ পয়রা গেছে, রক্ত জমাট বাইধা চাইয়াছে। আপনি মাস্টার নাকি পাইসান? আপনার নামে আমি সালিশ বিচার করুম। আপনাদের যদি এই গোরাম ছাড়া না করছি তো আমার নামও কামরুল না। এইদিকে কুহু হাতের দিকে তাকিয়ে ভাবছে, আসলেই কি আমি ব্যথা পেয়েছি নাকি ভান করছি? আমার হাতে তো ব্যথা নেই তেমন, কতই তো ব্যথা পাই ফাসলামি করার সময়। বাবা তখন তো উল্টে আমাকেই রাগ করে। তাহলে বাবা এখন স্যারের বাসায় কেন নিয়ে এলো আমাকে? এইদিকে সুজিত স্যারও কুহুর বাবার কথায় পিঠে কথা বলছে। এবার কুহুর বাবা রীতিমতো ঝগড়া লাগিয়ে দিল সুজিত স্যারের সাথে। কুহু ওর বাবার মুখের দিকে এক পলকে তাকিয়ে আছে। তার বাবাকে সে চিনতে পারছে না। আজ এমন রূপের সাথে কুহু পরিচিত নয়। কুহুর বাবা আর সুজিত স্যারের চিল্লাপাল্লা শুনে স্যারের বাসা থেকে একটা ছেলে বের হয়ে এলো। কুহু ছেলেটিকে প্রথমে দেখেছে, বেশ লম্বা সুদর্শন, তবে দেখলেই বোঝা যায় তার স্বভাবে তেমন শান্ত ভাবের। কি হয়েছে আব্বু, চিল্লাপাল্লা করছেন কেন এখানে দাঁড়িয়ে? বাইরের মানুষ শুনছে তো। কথা বলার ভাব দেখে বোঝা গেল ছেলেটি সুজিত স্যারের ছেলে। কুহু আগে শুনেছিল সুজিত স্যারের একটা ছেলে আছে, তবে কখনো দেখেনি আজকের আগে। কুহুর দিকে ছেলেটি তাকাতেই কুহু চোখ ফিরিয়ে নিল সেই দিক থেকে। সেই দিনের মতো হুমকি ধামকি দিয়ে কামরুল সাহেব ফিরে এলো বাড়িতে। বাড়িতে ঢোকার আগেও কামরুল সাহেবের চেহারা রাগ ফুটেছিল, তবে বাড়িতে ঢোকার সাথে সাথে তা বিশ্বজয়ী হাসিতে রূপান্তরিত হলো। কুহুর মাথায় হাত দিয়ে বলল, যাও মা, ঘরে গিয়ে পড়তে বসো। কুহু কোনো কথা না বলে মাথা উপর নিচ করে সায় দিয়ে চলে এলো। পাড়ায়
পড়ায় মন বসছে না কুহুর। বাবা এমন কেন করলো স্যারের সাথে? স্যার তো আমাকে বেশি মারেনি, আর বাবাও তো আমাকে যখন মারে তখন এর চেয়ে বেশি কাটে। তাহলে কি হলো আজ বাবার? যাই হোক, আমি যেয়ে দেখি রান্নাঘরে কিছু আছে কি না। রান্নাঘরের পাশের ঘরের কুহুর বাবা মা থাকে। বুঝলে রেখা, আচ্ছা মতো শিক্ষা দিয়েছি ওই বজ্জাতদের। কামরুল সাহেবের কথা শুনে দরজার সামনেই দাঁড়িয়ে পড়ল কুহু। কিছুটা পিছনে যেয়ে আড়ালে দাঁড়িয়ে যাতে দেখা না যায় ওকে। কেন, কি করেছে? আয় রে, যায় না তো সুজিত গো লগে আমাকে ওই মিঠা পুকুরের জমি নিয়া ঝামেলা চলতাছে। এইবার কোনো মতে সালিশ বিচার সুজিতরে গামছাড়া করতে পারলেই ওই জমিটুকু আড়াইতে পারমু। এবার সব কিছু পরিষ্কার হয়ে গেল কুহুর কাছে। বাবার করা ব্যবহারের জন্য লজ্জিত হলেও খুব। কুহু সিদ্ধান্ত নিল সুজিত স্যারকে বলে দিব আর ক্ষমাও চেয়ে নিব। পরের দিন শুক্রবার হওয়ায় স্কুল বন্ধ। সকালে নাস্তা করেই বেরিয়ে পড়ল স্যারের বাসার উদ্দেশ্যে। স্যারের বাসায় যাওয়ার পথেই স্যারের ছেলের সাথে দেখা হয়ে গেল। কুহু তার দিকে তাকিয়ে বলার কথা ভেবে তার সামনে যেয়ে দাঁড়ালো। ভাইয়া, একটা কথা বলার ছিল, একটু শুনবেন? কুহুকে দেখেই ছেলেটির মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে বিরক্ত। হ্যাঁ বলুন। তারপর কুহু তার বাবার খারাপ ব্যবহারের পেছনের কারণগুলো বলল, যা সে জানে। ছেলেটি শুনে অবাক। এই সেই বাবার মেয়ে যে বাবা তার বাবাকে অপমান করে গ্রামছাড়া করার হুমকি দিয়ে গিয়েছিল আগের দিন। কিছুক্ষণ কথা বলার পরই কুহু হঠাৎ জিজ্ঞাসা করে বসল, ভাইয়া, আপনার নাম কি? শ্রাবণ সাহা। এরপর আরও কিছুক্ষণ কথা বলার পর কুহু স্যারের সামনেই কিছু কথা বলতে চায় বলে স্যারের বাসার উদ্দেশ্যে রওনা দিল শ্রাবণের সাথে। আশ্চর্যজনকভাবে স্যার কুহুকে দেখে একটু রাগ হলো না। কুহু, আমি জানি এখানে তোমার কোনো দোষ নেই। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছিল কালকে। তোমার ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই, তবে পড়া না পারলে কিন্তু মারবো ঠিকই। এরপর কিছুক্ষণ হাসি ঠাট্টা করে কুহু বাড়িতে ফিরে এলো। পরের দিন সালিশ বিচার হলো ঠিকই, তবে কামরুল সাহেব সুজিত সরকারকে গামছাড়া করতে পারেনি। তার 1 বছর পরেই কামরুল সাহেব মারা যান রোড অ্যাক্সিডেন্টে। কুহুর বয়স তখন 16 বছর। তখন বুঝতে পারে সে শ্রাবণের প্রতি দুর্বল। অবশেষে 2 বছর প্রেম করার পর যখন রেখা বেগম কুহুর বিয়ে ঠিক করলো, তখনই বাঁধল বিপত্তি। ধর্ম ভিন্ন ওদের। রেখা বেগম কুহুকে শ্রাবণের কাছে থেকে সরানোর জন্য অনেক মেরেছেন। ও এত বছর তোরে পড়িয়ে কি প্রতিদানটা পাইলাম? তার চেয়ে ভালো হতো তোরে বিষ খাইয়া মায়েরা ফেললে। কুহু শ্রাবণের সামনে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ভুলে যাও আমাকে। আমাদের মাঝে একটা লোহার দেয়াল দাঁড়িয়ে আছে। কখনোই সম্ভব হবে না আমাদের এক হওয়া। শ্রাবণ একদিন একটি কথাও বলেনি। কুহুর হাতটা ধরে মসজিদে নিয়ে গিয়েছিল। ছিও, তুই আমার ছেলে হয়ে কিভাবে এটা করতে পারলি? এই শিক্ষা দিয়েছিলাম তোকে? নিজের ধর্ম জাত সব ভুলে মুসলমান হয়ে গেছিস শুধুমাত্র এই মেয়েটার জন্য। আবার বিয়েও করে নিয়ে এসেছিল। ঘেন্না হচ্ছে আমার তোর মুখ দেখতে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। সেই দিন রেখা বেগম থাকতে দিয়েছিল কুহু আর সামিউল ইসলামকে। এরপর কেটে গেছে 1 বছর। 3 মাসের অন্তঃসত্ত্বা কুহুকে নিয়ে সামিউল দাঁড়িয়ে আছে সুজিত সাহার সামনে। তোদের মেনে নিব যদি তোর বইয়ের প্রথম সন্তান ছেলে হয় তবেই, না হলে তুই এখানে থাকতে পারবি না। ছেলে সন্তান না হলে বাড়িতে জায়গা হবে না। সন্তান লাভের আনন্দটা মুহূর্তেই ভয়ে পরিণত হলো কুহুর। যদি ছেলে না হয় তবে কি হবে? কুহুর মাথায় তখন একটাই কথা ছিল,
আবারও কি আমার জন্য শ্রাবণকে ওর বাবা মার থেকে দূরে থাকতে হবে? শ্রাবণ কি তখন আমাকে ঘৃণা করবে? আমাকে ছেড়ে গেলে আমি কি করব? কুহুর চোখের নিচে কালি পড়ে গেছে এই কদিনে, মুখ ফিকে হয়ে আছে, মন ডাক ডাকছে। বাইরে ঝুম বৃষ্টি, সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা, এই বৃষ্টিতে যদি আমি ভেসে যেতে পারতাম ভালো হতো না? খুব অনেক দূরে চলে যেতে পারতাম, তাই না? ওষুধ খেয়েছো? শ্রাবণ এক গ্লাস স্যালাইন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। কুহু বাইরের দিকে থেকে চোখ সরিয়ে বলল, হ্যাঁ খেয়েছি। কি দেখছো বাইরে? আচ্ছা, যদি আমার ছেলে না হয় তবে কি হবে? ছেড়ে চলে যাবে? ছেলেই হোক কিংবা মেয়ে, তুমি পাশে থাকলেই হবে। এবার স্যালাইনটা খেয়ে নাও। 4 মাস পর সেই দিন এমনই ঝুম বৃষ্টি হচ্ছিল। বাইরে কাপড় উঠাতে সে স্লিপ করে পড়ে গেল কুহু। গলা ফাটিয়ে চিল্লাচ্ছে কুহু। বৃষ্টি এখন কিছুটা কমেছে, কোথাও একটা হুতুম পেঁচা ডাকছে। কিছুক্ষণ পরপর ব্যাঙেদের মেলা বসেছে। এরই মধ্যে একটা নবজাতক কন্যার কান্না শোনা যাচ্ছে, সাথেই শোনা যাচ্ছে একজন নবমাতৃত্বের স্বাদ গ্রহণ করা এক অসহায় নারীর কান্না। ভয় হচ্ছে, যদি ছেড়ে দেয়, যদি আবার শ্রাবণকে বাবা মায়ের কাছ থেকে আবার দূরে সরানোর জন্য দায়ী হয়, তার কি ওকে অভিশাপ দেবে, নাকি সব ঠিক হয়ে যাবে? এর কিছুই জানা নেই কুহুর। শ্রাবণ মেয়েকে কোলে নিয়ে বসে আছে। কুহুর কান্না ধীরে ধীরে থেমে এসেছে। নার্স ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বে। সকালে শ্রাবণের বাবা মা এসেছে হাসপাতালে, নাতনিকে কোলে নিয়েছে। কুহু তাদের বলতে শুনছে যে তাদের কুহুর জন্য খারাপ লাগছে। আজ 3 দিন পর কুহু আর মেয়েকে নিয়ে বাড়ি ফিরছে শ্রাবণ। কুহুর কন্ডিশন বেশি ভালো নয়। ডাক্তার বলল তার মাতৃত্বের স্বাদ তার পাওয়ার নয়। শ্রাবণ তার বাবা মায়ের স্বভাব দেখে ধরেই নিয়েছে, তারা মেনে নিয়েছে নাতনিকে, যদিও বা ধর্ম ভিন্ন। এরপর 2 মাস মতো বেশ শান্তিতেই ছিল সবাই শ্রাবণের মেয়েকে নিয়ে। কুহুর মেয়ে সুস্থ হলেও কুহু মানসিক সমস্যায় ভুগছে। মধ্যরাতে চিৎকার করে কেঁদে ওঠে, সারাদিন চিল্লা পাল্লা করে, ঘরকুনো হয়ে গিয়েছে কুহু। শ্রাবণ অনেকবার বলেছে যে তার কোনো দোষ নেই, মেয়ে হয়েছে যে, আর তার বাবা মাও নাতনিকে মেনে নিয়েছে। আমি তাদের মুখ থেকে শুনতে চাই যে তারা ওকে মেনে নিয়েছে। আচ্ছা চলো, তোমাকে তাদের মুখ থেকেই শোনাই। শ্রাবণ কুহুকে নিয়ে তার মা বাবার ঘরে চলে গেল। তারা নাতনিকে নিয়ে খেলছে। আচ্ছা মা, তোমাদের কি কোনো অভিযোগ আছে আমার মেয়ে হয়েছে বলে? আরে না না, কোনো অভিযোগ নেই, আমরা খুশিই আছি আমাদের এই ফুটফুটে নাতনিকে নিয়ে। কুহুর ঠোঁটে এক চিলতে হাসি ফুটেছে সবে। আর তখনই শাশুড়ি বলল, তবে নাতনি কিন্তু আমাদের চাই। এর পরের বার যেন ছেলে হয়। বৌমা নিমেষেই সেই হাসি অতীতে মিশে গেল। বর্তমানে বিষণ্ণতা ফুটে উঠেছে। কুহুর দ্বারা আবার মাতৃত্বের স্বাদ গ্রহণ করা সম্ভব নয়, তা জানে সে। কুহু চায় না কোনো মিথ্যে আশ্রয় স্বপ্নজাল বুনুক সে। একদিন না একদিন তো জানতেই হতো। সেই দিনই বলার সিদ্ধান্তে পৌঁছালো। হঠাৎ শ্রাবণ বলে ওঠে, আচ্ছা বাবা, নাতনি আসবে। কুহু শ্রাবণের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ তো জানে সব, তাহলে মিথ্যে কেন বলছে? কেন যেন কুহু শ্রাবণের মাঝে নিজের বাবার বৈশিষ্ট্য পাচ্ছে। বিষয়টা ভিন্ন হলেও মিথ্যেই থাকে, এর কোনো ভিন্নতা নেই। আগেও যেমন সুজিত স্যারকে নিজের বাবার বলা মিথ্যেগুলো বলে দিয়েছিল, এবারে বলে দিল। সব শুনে কুহু শ্বশুর শাশুড়ি চুপচাপ হয়ে গেল। কিছুক্ষণের জন্য ঘরের মধ্যে পিনপতন নীরবতা বিরাজমান আছে। আমাদের নাতি চাই,
শ্রাবণ আমাদের একমাত্র ছেলে, বংশের বাতিও আমাদের। এখন যদি বংশে এগিয়ে নিয়ে যেতে শ্রাবণের দ্বিতীয় বিয়ে করা লাগে তবে করবে, দরকার হলে তোমাকে ডিভোর্স দিয়ে করবে, আর এটাই আমাদের শেষ কথা। সেই দিন সেই অসাধারণ ছেলেটা আবারও কুহুর হাতেই ধরে। কুহু অবাক হয়েছিল খুব। শ্রাবণের নিজের বাবাকে অনেক বেশি ভালোবাসে, আর তার সাথেই সেই দিন উঁচু স্বরে কথা বলে ত্যায্য উপাধি নিয়ে নিজের বউ আর মেয়েকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। সেই দিন সন্ধ্যায় কুহু খুশি হলেও নিজের উপর খেপেছিল। সে চরম ক্রুদ্ধ হয়েছিল নিজের ওপর আর নিজের মেয়ের ওপর। বাবা মা আর ছেলের বিচ্ছেদ সে চায়নি, তবে কেন হলো? কুহুকে কুড়ে কুড়ে খাচ্ছিল তার শাশুড়ির বলা কথাগুলো। তুমি কোনোদিনই সুখী হবে না আমার পোলারে, তুমি আমাগো থাইকা দূরে সরাইয়ে দিয়েছ, তোমার কোনোদিন ভালো হইবে না। আজ প্রায় দুটো বছর কেটে গেছে শ্রাবণ আর তার বাবা মায়ের বিচ্ছেদের। আজও কুহু নিজেকেই দোষী মানে। নিজের মেয়েকে দেখলে কেন যেন গলা টিপে মেরে ফেলতে ইচ্ছা করে তার। মাঝে মাঝে মনে হয় নিজেরই মরে যাক বিষ খেয়ে। ইদানিং শ্রাবণ ও কেমন যেন হয়ে গিয়েছিল। মেয়েটাকে আগে আদর করত, এখন আর তেমন একটা করে না। শ্রাবণ চাকরি চলে গেছে, এদিকে ওর মাও মারা গেছে সবে 3 মাস। নিজের নাতনিকে দেখতে চেয়েছিল, তবে আশা অপূর্ণই থেকে গেছে। এই সব নিয়েই ভাবে আজকাল শ্রাবণ। বিষণ্ণতায় গভীর ঘোরে ডুবে থাকে আজকাল। কোনো কিছুরই প্রতি আগ্রহ নেই তার। কথা বলাও কমিয়ে দিয়েছে কুহুর সাথে। এদিকে শ্রাবণের এই একদম চুপ হয়ে যাওয়া কুহুকে খুব পোড়াচ্ছে। মনে ভয় জাগছে কুহুর। কয়েক মাস ধরে কুহুর ওষুধ শেষ। ওষুধের অভাবে মাথায় ব্যথার দুশ্চিন্তা ইদানিং খুবই বেশি হারেই বেড়েছে। সব কিছু নিয়েই দুশ্চিন্তা হয় তার। কেটে গেছে প্রায় 5 বছর। এই কয়েক বছরে বেড়ে গেছে দূরত্ব, বেড়েছে দুশ্চিন্তা, অবহেলা। মেয়েটা বেড়ে উঠেছে অবহেলায়, কারোরই ভালোবাসা পায়নি। মেয়েটা বোধহীন সংসার, বিষণ্ণতায় অতলে ডুবে যাওয়া সংসার। একটা ছোট্টখাটো চাকরি পেয়েছে শ্রাবণ, সেখানেই থাকতে হয় দিনের 1/3 বাড়িতে কুহু আর ওর মেয়ে। কুহুর মানসিক অসুস্থতা বৃদ্ধি পেয়েছে, সবসময় রেগে থাকে, মেয়েটার সাথে বাজে ব্যবহার করে। তবে রাতে ঢুকরে কান্নার আওয়াজ পাওয়া যায়। রাতের গভীরতা মানুষের হিংসতা বাড়ায়, রাতের গভীরতা মানুষকে উপলব্ধি করায়। তবে সকাল হতেই কুহুর বাজে ব্যবহার আবার শুরু হয়ে যায়। শ্রাবণকে সে খুশি রাখতে চায়। মেয়েটা শ্রাবণের দুর্ভাগ্য বয়ে এনেছে এমনই ধারণা। ইদানিং টের পাচ্ছে শ্রাবণ আর আগের মতো নেই, অন্যরকম হয়ে গিয়েছে। শ্রাবণের ফোন চেক করেই সে বুঝতে পেরেছিল শ্রাবণ আর ওর নেই। সে আর কুহুর সেই অসাধারণ মানুষটা নেই, অন্য কারো হয়ে গেছে। আজ একটা ছেলে থাকলে বোধহয় শ্রাবণ ওরই থাকতো। মেয়েটার ওপর খুব রাগ হচ্ছে কুহুর, সাথে নিজের ওপরও। কুহুর মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে শ্রাবণকে ধরে রাখবে নিজের কাছে। তবে এই ধরে রাখতে যেই ঝগড়াগুলো আরও দূরে সরিয়ে নিয়েছে ওদের। কুহুর সেই অসাধারণ মানুষটা যে একসময় কুহুর জন্য সব ছেড়ে ছুড়ে চলে এসেছিল, কোনো কিছুর তোয়াক্কা করেনি, সেই অসাধারণ মানুষটাই আজ হাতটা সারা জীবনের জন্য ছেড়ে দিল। তবে কুহু ঠিকই সামলে উঠবে, মেয়েকে একটু সময় দেবে। শ্রাবণকেও দোষ দেয়া যায় না, মনুষ্য জাতটাই এমন। সুখ পাওয়ার কাঙাল, সুখের সন্ধানে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। সুখ না পেলেই সে সেই অনন্তে পাড়ি জমাবে যেথায় তার সুখ আছে। ঘুমে পড়েছিস না মা? ঘুম আসছে না। গল্পটা খুব মনোযোগ কাড়া, ঘুমটাও কেড়ে নিয়েছে। রাত অনেক হয়েছে, আমি তোর মাথায় তেল দিয়ে দিই, ভালো একটা ঘুম হবে। মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে,
না হোক। কুহেলিকা জমাদার ওরফে কুহু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সামিউল ইসলাম নামটা শুনেই বুঝেছি মা কাদের গল্প বলছে। আস্তে আস্তে ঘুমে ঢুলে পড়লাম। আমি সকাল সকাল ঘুম ভেঙে গেলে আমার ক্যালেন্ডারটার দিকে তাকালাম। আজ 3 তারিখ, আর মাত্র 26 দিনের মতো। জানি না মা কি করবে একা একা, তবে ঠিক থাকবে আশা করি। রান্নাঘরে যেয়ে দেখলাম মা রান্না করছে, অথচ মা 5টা মিনিটও ঠিক হয়ে দাঁড়াতে পারছে না, তবুও কষ্ট করে রান্না করছে। অনেক ভালোবাসি তোমায়। আজ 7ম দিন। মেয়েটা ছেড়ে চলে যাওয়ার দূর অনন্তে মিশে গেছে আমার মেয়েটা। অবহেলা পেতে পেতে খুব খারাপ মা ছিলাম আমি। শেষ কয়েকদিনেও ঠিকমতো খেয়াল রাখতে পারলাম না তোর। অসুস্থতার দোহাই দেখিয়ে লাভ নেই। দোষী তো আমি প্রথম থেকেই। যখন ছিলি তখন দেখে রাখিনি যে আজ একলাই বারান্দায় সন্ধ্যার ঝিঁঝি পোকার ভিড়ে পাখিদের মতোই নিরে ফিরে সবার ছেড়ে যাওয়ার পরিত্যক্তা আমি একা।